দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। শুরুতেই জানাবো শিরোনামগুলো। নিরপেক্ষ সরকার ইস্যুতে ক্ষমতাসীনদের সাথে আলোচনায় বসতে চায় বিএনপি, বললেন ফখরুল। আগামী নির্বাচনে হস্তক্ষেপ থাকবে না সরকারের, মন্তব্য কাদেরের। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। নির্বাচন খেলায় জনগণ আর গ্রহণ করবে না। কোনো নির্বাচন খেলা হবে না। নির্বাচনের মতোই নির্বাচন হবে। শরীয়তপুরে যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক এমপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ককটেল বিস্ফোরণে অন্তত 20 জন আহত। 1.5 বছর পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। ক্যাম্পাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। থাকছে না গণরুম, বললেন উপাচার্য। 1.5 বছর পরে যেহেতু এসেছি, অনুভূতি অনেক ভালো। হলের অনেক কিছু মিস করেছি, বিভিন্ন প্রোগ্রাম, বন্ধুদের সাথে আড্ডা। সকল শিক্ষার্থীর, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর তাদের সব ধরনের সহযোগিতা থাকে, তাহলে বিষয়টি একসময় দেখবেন সুরাহা হয়ে গেছে। শুক্রবার খুলছে কর্ণফুলী টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ। একনেকে 9 প্রকল্প অনুমোদন। উন্নয়ন কাজে অনিয়ম হলে ছাড় নয়, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল বন্ধ রাখলে কাল থেকে আবারও অভিযান, বললেন তথ্যমন্ত্রী। দেশের টাকা বাইরে যাওয়া রোধেই এই পদক্ষেপ। মিয়ানমার থেকে অস্ত্র ও মাদক পাচার রোধে প্রয়োজনে গুলি চালানোর সিদ্ধান্ত সিলেটে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সীমান্ত সুরক্ষায় নেওয়া হবে সব পদক্ষেপ। আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, আগামীতে আমরা গুলি চালাবো, তখন এই ধরনের এই যে অপকর্ম এইগুলো সম্ভব না। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে সাফের ফাইনাল খেলার স্বপ্ন দেখেন বাফুফের সভাপতি। বললেন অস্কার ব্রুজনকে কোচ হিসেবে নেওয়া ভুল হয়নি। ভারতের বিপক্ষে we should have won actually. Red card, goal miss, but that is football. দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার গঠন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বিএনপি। একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন এই এজেন্ডা নিয়েই আলোচনা হতে পারে সরকারের সঙ্গে। গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, জনগণও তা মানবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের হাত থেকে বাঁচতেই বিএনপিকে ভোট দেবে জনগণ। রাজনৈতিক সংকট নিরসনে দেশে অনেকবার সংলাপ হয়েছে। সবশেষ নির্বাচনের আগেও সরকারের সঙ্গে আলোচনা করেছে বিএনপি। একই ইস্যুতে আবারও মুখোমুখি প্রধান দুই রাজনৈতিক দল। মির্জা ফখরুল জানান, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার গঠন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বিএনপি। গত নির্বাচন আলোচনা এই আলোচনা এক না, এই আলোচনা একটা ইস্যু থাকবে। সেই ইস্যুটা হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার। দ্যাট উইল বি দ্য অনলি এজেন্ডা যেটাতে আমরা আলোচনা করতে রাজি আছি। আমরা কিচ্ছু চাই না, আমরা একটা জিনিস চাই, যে নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার। বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে সার্চ কমিটির মাধ্যমে সবশেষ নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। সোমবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, এবারও সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠন করা হবে। বিএনপি মহাসচিব বলছেন, সার্চ কমিটি একটা লোক দেখানো কার্যক্রম। সার্চ কমিটি গঠনের যে অভিজ্ঞতা আমাদের আছে, সে অভিজ্ঞতা হচ্ছে যে একেবারেই আপনার তাদের নিজস্ব লোকজনকে দিয়ে প্রাধান্য দিয়ে তাদেরকে দিয়ে গঠন করা হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এটা জনগণকে একটা ধোঁকাবাজি ছাড়া কিছু নয়। আপনার সার্চ কমিটি গঠন করেছি, আমরা তো করি নাই, আমরা তো দেই নাই। যে কোনো নির্বাচন কমিশনই হোক, যদি নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার না থাকে, তাহলে সেই নির্বাচনটা কখনোই সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য হয় না। প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে সাংবাদিকরা মির্জা ফখরুলের কাছে জানতে চান, আগামী নির্বাচনে মানুষ কেন বিএনপিকে ভোট দেবে। ওনাদের হাত থেকে বাঁচার জন্যে জনগণ বিএনপিকে ভোট দেবে। ওনারা দেশের যে অবস্থা তৈরি করেছেন, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, মানুষের জীবিকার কোনো নিরাপত্তা নেই। মানুষ এখন মুক্তি চায়, আওয়ামী লীগের হাত থেকে মুক্তি চায়, শেখ হাসিনার সরকার থেকে মুক্তি চায়, এই অবৈধ সরকারের হাত থেকে মুক্তি চায়। মির্জা ফখরুল জানান, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে চেয়ারপারসন খালেদা জিয়াই হবেন বিএনপির নেতা। বেগম খালেদা জিয়া আমার চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী।
অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে বর্তমান সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। দেশে নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই কেবল নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সাভারের আমিনবাজার সেতুর কাজ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, নির্বাচনের নামে কোনো ছেলেখেলা হবে না। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় তা অনুসরণ করা হবে। সার্চ কমিটির মাধ্যমে গঠন করা হবে নির্বাচন কমিশন। এ নিয়ে সংশয়েরও কারণ নেই বলেও জানান ওবায়দুল কাদের। কোনো নির্বাচন খেলা হবে না। নির্বাচনের মতোই নির্বাচন হবে। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক সেভাবে নির্বাচন হবে। যুবলীগের বর্ধিত সভাকে ঘিরে পদপ্রত্যাশীদের শোডাউন আর সংঘর্ষে দিনভর উত্তপ্ত শরীয়তপুর শহর। দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের সংঘাত আর ককটেল বিস্ফোরণে আহত অন্তত ২০ জন। এ ঘটনায় শহরের পরিস্থিতি থমথমে। খণ্ড খণ্ড সংঘর্ষে দিনভর উত্তেজনা শরীয়তপুর শহরে। পুলিশ জানায়, যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীদের নিয়ে শোডাউন করতে থাকে পদ প্রত্যাশীরা। এক পর্যায়ে বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু সমর্থিত গ্রুপের সাথে সংঘর্ষে জড়ায় সাবেক এমপি BM মোজাম্মেল হকের অনুসারীরা। আহত অন্তত ২০ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ওরা আয়সা কোনো জিজ্ঞেস করে নাই, কোনো কথা বলে নাই, আয়সা মারা ধরছে। মানে রড দিয়া পিটানি, এরপরে বাঁশ দিয়া রড দিয়া পিটানি শুরু করছে, রড দিয়া পার দিছে, ওকে আমার মোটরসাইকেল ভাঙিয়ে ফেলাইছে। দেশীয় অস্ত্র নিয়ে এই সংঘর্ষের সময় বেশ কটি ককটেল বিস্ফোরণ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাদের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে নামগুলো সংগ্রহ করে আমরা একটা মামলা রুজু করে পরবর্তীতে যারা আইন হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নেতাকর্মীদের সংঘর্ষের কারণে সভা শুরু ও শেষ হতে কিছুটা দেরি হয়। শহরের পরিস্থিতি এখনও থমথমে। বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। আমিন বাবু, যমুনা নিউজ। করোনা মহামারীতে ১.৫ বছর বন্ধ থাকার পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের করোনা ভ্যাকসিন নেওয়া শিক্ষার্থীরা উঠেছেন হলে। উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান হলগুলো পরিদর্শন করে জানান, গণরুম বলে আর কিছু থাকছে না। এদিকে হলে ওঠার জন্য দ্বিতীয় দিনের মতো অস্থায়ী কেন্দ্রে টিকা নিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া সন্ধ্যায় এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ১০ অক্টোবর আবাসিক হলে উঠতে পারবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১.৫ বছর পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। মাস্টারদার সূর্য সেন হলে সকাল থেকেই আসতে শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেয় কর্তৃপক্ষ। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা সবকিছু করেছেন। দম বন্ধ করা পরিবেশ মনে হবে এটা নিজের কাছে, বা আমাদেরকে সতর্ক থাকতে হবে। গণরুম আমাদের একটা ছিল, এটাকে আমরা বন্ধ করে দিয়েছি। যারা ওখানে ছিল তাদেরকে আমরা অ্যালটমেন্ট দিয়ে, অন্যান্য সিটি আমরা অ্যালটমেন্ট দিয়ে দিয়েছি, তারা ক্রমান্বয়ে ওখানে উঠবে। এখানে গণরুম বলে আর কিছু থাকবে না। ছাত্রীদের হলের সামনেও ছিল হাত ধোয়া, মাস্ক বিতরণের ব্যবস্থা। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও ছিল কড়াকড়ি। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী অন্তত প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা টিকা কার্ড দেখিয়ে হলে প্রবেশ করেছেন। দেয়াল থেকে শুরু করে হলের প্রত্যেকটা জিনিসপত্র আমাদের মিস করার মতো। আর ১.৫ বছর পরে যেহেতু এসেছি, অনুভূতি অনেক ভালো। হলের অনেক কিছু মিস করেছি, বিভিন্ন প্রোগ্রাম, বন্ধুদের সাথে আড্ডা। হয়তোবা অনলাইনে সব কিছু শেষ হয়ে যাবে, আমার মনে হয় পাবো না প্রি হলটাকে। মাস্ক পরতে হবে, তারপর ঢুকে ওদের স্যানিটাইজ করতে হবে পাটা, তারপরে হাত ধুতে হবে। সকালে বিজয় ৭১ হল পরিদর্শন করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। বলেন, বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন করা হবে। সকল শিক্ষার্থীর, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর তাদের সব ধরনের সহযোগিতা থাকে, তাহলে বিষয়টি একসময় দেখবেন সুরাহা হয়ে গেছে এবং এটি থাকবে না। গণরুম ব্যবস্থা তুলে শিক্ষার্থীদের আবাসিক করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। যদিও এটি কতটুকু কার্যকর করা যাবে তা নিয়ে আছে সংশয়। বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে যখন আসি, সেই স্বপ্নগুলো একদম ধ্বংস হয়ে যায়। বাস্তবায়নের ব্যাপারে তারা তেমন উৎসাহী হবে কিনা, বা তারা বাস্তবায়নের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করবে কিনা, এটা নিয়ে আমি একটু সন্দেহান। শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মর্তুজা বশির মেডিকেল সেন্টারে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে 2 দিনে 500 শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।
শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে চলতি মাসে বড় আকারের এমপিও ভুক্তির ঘোষণা আসবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বঙ্গবন্ধুর আদর্শে পুরো শিক্ষা পরিবারকে রাষ্ট্রীয়করণ করা হবে বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ জানিয়েছেন, শিক্ষকদের দলীয় রাজনীতি শিক্ষার পরিবেশ নষ্ট করছে। শিক্ষক দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন স্বাধীনতা শিক্ষক পরিষদের। সভায় বিভিন্ন দিক থেকে শিক্ষকদের অবস্থা তুলে ধরেন বক্তারা। কোনো বিশ্ববিদ্যালয় বিতর্কিত না হোক। শিক্ষা উপমন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক সমাজের উন্নয়নে কাজ করছে সরকার। পরিকল্পনা হচ্ছে পুরো শিক্ষা পরিবারকে রাষ্ট্রীয়করণের। সার্বজনীন একটি জাতীয়করণের একটা পরিকল্পনা আমরা কিন্তু হাতে নিয়েছি। সারা বাংলাদেশের শিক্ষা পরিবার রাষ্ট্রের বিনিয়োগে পরিচালিত হবে, রাষ্ট্র মান নিয়ন্ত্রণ করবে এবং এই শিক্ষা পরিবার রাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে কাজ করবে। এই অক্টোবর মাসে আপনারা জানেন ইতিমধ্যেই গণবিজ্ঞপ্তি জারি হয়েছে। আমরা আবারও বিশাল আকারে এমপিও আবেদন নিতে যাচ্ছি এবং আমাদের শিক্ষা পরিবারের যতটুকু সম্ভব সকলকে আমরা চেষ্টা করব এমপিও কাঠামোর মধ্যে আনতে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিভিন্ন সময় মানহীন শিক্ষক নিয়োগের কারণে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হয়েছে। কিন্তু শিক্ষকদের রাজনীতি, এটা আমি মনে করি যেটা কাম্য নয়। শিক্ষকদের রাজনীতি কিন্তু শিক্ষার পরিবেশকে বিনষ্ট করে। শিক্ষকদের মধ্যে দলাদলি, শিক্ষকদের মধ্যে হানাহানি, এটা কখনো কাম্য হতে পারে না। শিক্ষকরা যদি শিক্ষক রাজনীতি থেকে বেরিয়ে আসেন, তাহলে শিক্ষকের যে মর্যাদা সারা বিশ্বে আছে, সকলের ঊর্ধ্বে যেমন শিক্ষকদেরকে আমাদের সম্মান করা হয়, আমাদের দেশেও আমরা সকল শিক্ষককে সেইভাবে সম্মান করতে চাই এবং শিক্ষকরা সেই মর্যাদার আসনে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষক ও শিক্ষার সার্বিক উন্নয়নের মাধ্যমেই বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। তার মধ্যে ওই রাজনৈতিক বিভাজন আছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কর্ণফুলী টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ উন্মোচন হচ্ছে শুক্রবার। ডিসেম্বরে উন্মোচনের কথা থাকলেও আগেই তা খুলে দেওয়া হচ্ছে বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। একনেক সভায় প্রকল্প বাস্তবায়নে অনিয়মের সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসরে গেলেও অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে বলেছেন তিনি। চট্টগ্রাম নগরকে দুভাগে বিভক্ত করেছে কর্ণফুলী নদী। এটি একত্রিত করতে নির্মাণ হচ্ছে স্বপ্নের প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এরই মধ্যে খুলেছে টানেলের এক প্রান্তের মুখ। ডিসেম্বরে আরেক অংশের মুখ উন্মোচনের সময় নির্ধারণ করা ছিল, তবে প্রায় 2 মাস আগেই খুলে যাচ্ছে অন্য মুখটিও। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ খবর নিশ্চিত করেন পরিকল্পনা মন্ত্রী। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের যে কর্ণফুলী টানেল আমাদের দেশের অন্যতম মেগা এবং অন্যতম স্বপ্নের একটি প্রকল্প। ডিসেম্বর 22-এ শেষ হওয়ার কথা ছিল চূড়ান্তভাবে। অ্যাকর্ডিং টু প্রকল্প দলিল অনুযায়ী আগামী শুক্রবারেই দ্বিতীয় চ্যানেলের মুখ খুলে যাবে। বাড়ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের মেয়াদ ও খরচ। এর আগে অনিয়মে থমকে যায় গুরুত্বপূর্ণ প্রকল্পটির কাজ। প্রকল্প পরিচালকের ইচ্ছায় হয় নকশা পরিবর্তন, খরচেও ধরা পড়ে অনিয়ম। এ ঘটনায় দোষীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ হয়েছিল। মানে 2টি অর্ডার ছিল, পানিশ দ্য পিপল হু হ্যাভ ডান দিস মেস, তাদের খুঁজে বের করেন, পানিশ দেম, অ্যান্ড এট দ্য সেম টাইম এটা করতে গিয়ে আমার মূল প্রকল্পটাকে ডিলে করবেন না, লেট দিস অলসো বি রিভাইভড অ্যান্ড কন্টিনিউ, এই ছিল তার মূল বার্তা। আলোচিত সায়েদাবাদ পানি সরবরাহ প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দিয়েছে একনেক। ঋণদাতা সংস্থার নানা শর্তে আটকে যায় প্রকল্পের বাস্তবায়ন। সায়েদাবাদ যে ভেরি লং আপনারা জানেন এটা নিয়ে। ঢাকার পানি আমরা সবাই খাই, আমাদের পানি এর উপর নির্ভরশীল। সভায় উন্নয়নের ক্ষেত্রে সমতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল না চালিয়ে বন্ধ রাখলে কাল থেকে আবারও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে ক্লিন ফিড নিয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির নেতৃবৃন্দের সাথে বৈঠকে তিনি এই কথা বলেন। এ সময় গণমাধ্যম কর্মী আইন ও সম্প্রচার আইন নিয়ে তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তথ্যমন্ত্রী। বলেন, বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল চালানোর নির্দেশনার মাধ্যমে সরকার আইন কার্যকর করেছে। এটি না করলে দেশের টাকা বাইরে চলে যাচ্ছিল। তথ্যমন্ত্রী জানান, দেশের মিডিয়া ও চলচ্চিত্রের শিল্পীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত দেশীয় টেলিভিশন চ্যানেলের সুরক্ষায় একটা বড় ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। আমরা যারা সম্প্রচার কর্মী আছি, যাদের বেতন ভাতা নিয়ে সমস্যা হয়, তারাও আমরা এই সুফল পাবো বলে আমরা আশা করি। আমি কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার কোথাও একটা নিউজ দেখতে পারলাম না টাকা পে করা ছাড়া। কেউ বিভ্রান্তি ছড়ালে সেটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল থেকে আবার দেশের বিভিন্ন জায়গায়, অর্থাৎ যে সমস্ত চ্যানেল ক্লিন ফিট আসা সত্ত্বেও চালানো হচ্ছে না, সেটার জন্য মোবাইল কোর্ট আগামীকাল থেকে আবার চালানো হবে। এদিকে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর বনানীতে অনুষ্ঠিত ওই সভায় বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচারে নিষেধাজ্ঞার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। এছাড়া ভবিষ্যৎ করণীয় ঠিক করতে আগামী 7 অক্টোবর সংগঠন দুটি আরও বড় পরিসরে বসে সিদ্ধান্ত নেবে। সভা শেষে সাংবাদিকদের বৈঠকে সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়। উদ্যোগটা নেওয়া হয়েছে, উদ্যোগটাকে স্বাগত জানিয়ে সুন্দরভাবে আবার আমরা সমস্ত যে জিনিসগুলো সরকারের থেকে চাহিদাগুলো রয়েছে সেগুলোকে আমরা মেনে এই দেশের নিয়ম মেনে এই দেশের আইন মেনে আমরা পুরোপুরি আবার সম্প্রচারে চলে যেতে পারি। এটার উত্তরণের পথ কি হতে পারে সেই বিষয়ে ডিটেল আমরা অ্যাটকো এবং কোআপ সবাই মিলেমিশে একটি সমাধানের পথ তৈরি করতে হবে। গণমাধ্যমের সক্ষমতা উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী। বলেছেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় কখনোই হস্তক্ষেপ করে না সরকার। তবে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেছেন, সংবাদ প্রকাশে অনেক সময় সাংবাদিকদের প্রতিবন্ধকতা ও চাপের মুখে পড়তে হয়। বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রাইমড প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আগামী দিনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধিতে জোর দেন অধিকাংশ বক্তা। বাংলাদেশের গণমাধ্যমের সাথে দীর্ঘদিন ধরেই কাজ করছে বিবিসি মিডিয়া অ্যাকশন। ব্রিটিশ এই সংস্থাটি আগামীর বাংলাদেশে জনস্বার্থ সাংবাদিকতায় সক্ষমতা বাড়াতে 3টি গণমাধ্যম এবং একটি প্রতিষ্ঠানের সাথে 3 বছর যৌথভাবে কাজ করবে। প্রাইমড প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকেরা বলেন, এদেশের গণমাধ্যম বিশ্বমানের যোগ্যতা রাখে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বিবিসিতে অতিথি হয়ে যান, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। কাজে কেন নয় ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের অতিথি হয়ে আসবেন। কাজে আমার স্বপ্নটা ওই জায়গায়, এবং এই পথে আসলে বিবিসির সাহায্য চাই। বাংলাদেশের মিডিয়া সম্পর্কে একটা পারসেপশন আছে, বা বলা হয় বা অভিযোগ করা হয় যে মিডিয়া অনেক প্রেশারের মধ্যে কাজ করে। আরেকটা হলো মিডিয়াতে সেলফ সেন্সরশিপ আছে। এখানে ধরেন পৃথিবীর সেরা গণমাধ্যমগুলো কাজ করছে যেভাবে, বাংলাদেশেও কিন্তু পত্রিকা বলেন, অনলাইন বলেন, বাংলাদেশের টেলিভিশনগুলো সবচেয়ে সেরা প্রযুক্তিটা নিয়ে এসে কাজ করার চেষ্টা করছে। এ সময় মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্য অধিকার আইনের বিষয়ে নজর দেওয়ার তাগিদ দেন ব্রিটিশ হাই কমিশনার। তথ্যমন্ত্রী জানান, সরকার নয়, নিজ প্রতিষ্ঠানের মাধ্যমেই বেশি চাপে থাকেন সংবাদকর্মীরা। We recognize that there are pressures on media freedom here, as there are in many other countries, and I think the courage of journalists in continuing to produce high-quality product, high-quality journalism to keep citizens informed. এই প্রজেক্টের মাধ্যমে সাংবাদিকদের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি বিল্ড আপ হবে, এবং ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি বিল্ড আপের মাধ্যমে সেই হাউসের ক্যাপাসিটি বিল্ড আপ হবে, এবং সেই হাউস যে কোনো ধরনের চাপ মুক্ত থেকে যেটি দেশ জনগণের জন্য প্রয়োজন সেটিকেই ফোকাস করবে। প্রকল্পের আওতায় সম্পাদকীয় উন্নয়ন, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা পেয়ে আরও দক্ষ হয়ে উঠবে বলে মনে করেন গণমাধ্যম কর্মীরা। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র প্রবাসী সমালোচিত সাংবাদিক ডক্টর কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন
রাকাকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানিয়েছে, সম্প্রতি দেশ বিদেশে অবস্থান করে একটি চক্র রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। এদের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যে, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। যারা দেশীয় এজেন্টদের সঙ্গে যোগসাজশে এ ধরনের অপকর্ম করছে তাদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব। এর ধারাবাহিকতায় নুসরাত শাহরিন রাকাকে গ্রেফতারের কথা জানিয়েছে সংস্থাটি। অভিযানে রাষ্ট্রবিরোধী কন্টেন্ট সহ মোবাইল, পাসপোর্ট ও মাদক আইস উদ্ধারেরও দাবি করা হয়েছে। মিয়ানমার থেকে অস্ত্র, মাদক ও মানব পাচার রোধে প্রয়োজনে গুলি চালানো হবে, এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে সিলেটে ভারত সরকারের দেয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। বলেন, সীমান্তে গুলি চালায় না বাংলাদেশ, এর সুযোগে বিভিন্ন সময় মিয়ানমার থেকে অস্ত্র এবং মাদক দেশে প্রবেশ করছে। তবে চোরাচালান রোধে এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সীমান্ত সুরক্ষার ব্যবস্থা করা হবে। মন্ত্রী আরও বলেছেন, রোহিঙ্গা নেতা হত্যার ঘটনায় জড়িতরা আইনের আওতায় আসবে। নিজেদের ব্যবসার জন্য বিভিন্ন এনজিও সংস্থা বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের অস্থিতিশীল করে তুলছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। মায়ানমার এবং বাংলাদেশ বর্ডারে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কখনো গুলি চালাবো না। কালকে আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, আগামীতে আমরা গুলি চালাবো। তখন এই ধরনের এই যে অপকর্ম, ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং কিংবা এই অস্ত্র পাচার, আগামীতে এইগুলো আসা সম্ভব হবে না। রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ 5 কিশোরীকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা পুলিশ। তারা সবাই প্রেমের টানে বাড়ি ছেড়েছিল বলে দাবি করেছে পুলিশ। তবে পল্লবী থেকে একসাথে নিখোঁজ হওয়া 3 কিশোরীর কাউকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। মাত্র 4 দিনের ব্যবধানে মিরপুর এলাকা থেকে 8 কিশোরী নিখোঁজ হয়, যাদের সবার বয়স 13 থেকে 17। এমন ঘটনায় নড়চড়ে বসে প্রশাসন। দুপুরে মিরপুর ডিভিশনের ডিসি জানান, সোমবার রাতে নেত্রকোনা থেকে মিরপুর থানা পুলিশ 2 জনকে উদ্ধার করেছে। এছাড়া রাজধানীর সদরঘাট থেকে আরও 2 জনকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। তারা লঞ্চে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রূপনগর এলাকা থেকে নিখোঁজ আরও 1 কিশোরীকে ঢাকার উত্তরখান থেকে উদ্ধার করা হয়। ম্যাক্সিমামই প্রেমিকের হাত ধরে পলায়ন। প্রেমিকের হাত ধরে সে পলায় না, সে বাসা থেকে বের হয়ে গেছে প্রেমিকের কাছে যাবে সেই জন্য। পরে গিয়া কি হচ্ছে, কেউ আবার প্রেমিককে খুঁজে পায়, কেউ পায় না। না পাওয়ার কারণে তখন তারা আরও একটা বড় বিপদের সম্মুখীন। উদ্ধারের পর এদের কেউ কেউ উচ্ছৃঙ্খল আচরণ করেন বলে মন্তব্য পুলিশের। উত্তরখানেরটা সেটা সে এর আগেও একবার গেছিল, ওই প্রেমিকের হাত ধরে সে গেছিল। তারপরে তার বয়স যেহেতু 18-র নিচে, সেহেতু ওই প্রেমিক আর সাহস করে নাই তাকে গ্রহণ করতে। তখন তাকে থানা পুলিশ নিয়ে এসে বাবা মার হাতে দিতে বাধ্য হয়েছে। তবে সে খুব অ্যারোগেন্ট যে সে ওইখানেই যাবে, সম্ভবত সে আর একবার পালাবে। এদিকে পল্লবী থেকে নিখোঁজ 3 কিশোরীকে এখনও উদ্ধার করা যায়নি। তারা দেশের বাইরে গেছে কিনা সে বিষয়ে এখনও কোনো তথ্য নেই। তবে খুব দ্রুত তাদের উদ্ধারের আশা আইনশৃঙ্খলা বাহিনীর। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। ই কমার্স নিয়ে নতুন আইন করা হবে নাকি বিদ্যমান আইন সংশোধন করা হবে, এ নিয়ে সাব কমিটি করা হয়েছে। এই কমিটি 1 মাসের মধ্যে রিপোর্ট দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। দুপুরে সচিবালয়ে ডিজিটাল ই কমার্স আইন ও কর্তৃপক্ষ নিয়ে বৈঠক শেষে ব্রিফ করে একথা জানান তিনি। বলেন, একটি উইং করে চলমান সমস্যা দ্রুত সমাধানে ব্যবস্থা নেওয়া যায়। ডিজিটাল কমার্স সেল আছে, এটাকে আরও সক্ষম করা হবে। এই সেল ডিজিটাল মার্কেটিং বিষয়ে তদারকি করা হবে বলেও জানান তিনি। যে ক্ষতি হয়েছে তা থেকে উত্তরণের চেষ্টা করা হচ্ছে বলেও জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আমাদের একটা ছোট সাব কমিটি করা হয়েছে, তারা 1 মাসের মধ্যে এই কমিটিকে রিপোর্ট করবে। অর্থাৎ আইন নতুন করে আমরা করব নাকি এক্সিস্টিং যে আইনগুলো আছে সেগুলো পর্যালোচনা করে সেখানে যদি ওই আইনগুলোর যদি ছোট ছোট অ্যামেন্ডমেন্ট করা লাগে সেটা অ্যামেন্ডমেন্ট করা হবে।
পিছিয়ে গেল সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মানি লন্ডারিং মামলার রায়। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম অসুস্থ থাকায় আগামী 21 অক্টোবর পরবর্তী দিন ধার্য করা হয়েছে। সকালে মামলার 7 আসামিকে হাজির করা হয় আদালতে, তবে পলাতক আছেন এসকে সিনহা সহ 4 জন। এর আগে 14 সেপ্টেম্বর একই আদালতে মামলাটির উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষের দাবি সঠিকভাবে পর্যালোচনা করলে সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন। এরপর রায় ঘোষণার জন্য 5 অক্টোবর ধার্য করেন আদালত। এর আগে 29 আগস্ট আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম। এ সময় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবি জানান ফোরামের নেতারা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে শুরু হয় র্যালি। প্রেস ক্লাবের সামনে সড়ক প্রদক্ষিণ করে শিক্ষকরা স্লোগান দেন জাতীয়করণের দাবিতে। র্যালি শেষে ডিআরইউতে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ও মুজিববর্ষ এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ শীর্ষক আলোচনা সভায় আয়োজন করা হয়। জাতীয়করণ না হওয়ায় বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন শিক্ষকরা। আমাদের যৌক্তিক দাবি শিক্ষকদের জাতীয়করণ করা হোক, শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হোক। এতে করে প্রান্তিক জনগোষ্ঠী সহ দরিদ্র জনগোষ্ঠী সহ দেশের সকল জনগণ এই শিক্ষার সুবিধা পাবে। 20 বছর আগে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন না, এইটুকু পাচ্ছিলেন না। তার সময়ে একটা বিশাল ভূমিধস পরিবর্তন এসছে, কিন্তু যথেষ্ট নয়। আমি মনে করি আরো আমাদের করতে হবে। সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর এলাকায় পানিতে ডুবে থাকা সেই মসজিদের পাশে এবার চালু হলো ভাসমান মসজিদ। বলা হচ্ছে বাংলাদেশে এটাই প্রথম ভাসমান মসজিদ। মঙ্গলবার জোহরের নামাজের সময় ভাসমান মসজিদটি উদ্বোধন করেন শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন। এরপর সেখানে নামাজ আদায় করেন মুসল্লিরা। এতে উচ্ছ্বসিত ছিল স্থানীয়রা। ঘূর্ণিঝড় ইয়াসের পর থেকে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে পানিতে ভাসছে মসজিদটি। সম্প্রতি সাত্রে ইমামের মসজিদে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এখান থেকে সাত্রে যে নামাজ পড়েছি, আজান দিয়েছে, নামাজ পড়েছি, তো আজকে তার অবসান ঘটলো। আপনারা দেখছেন যে মসজিদটি চলে যাওয়ার পথে আজকে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন পক্ষ থেকে যে মসজিদটি পেয়েছি, এটা আজকে জোহরের নামাজ থেকে শুরু করেছি নামাজ। ইনশাল্লাহ অনেক মুসল্লি নামাজ পড়েছে, এটা মুসল্লিরা সবাই খুশি। করোনা মহামারীর মধ্যে এবারও শারদীয় দুর্গাপূজার আয়োজন সীমিত পরিসরে হবে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথা জানানো হয়। এবার শারদীয় দুর্গোৎসবে বিজয়া দশমী শুক্রবার, তাই জুমার নামাজের সময় প্রতিমা বিসর্জন পরিহার করার আহ্বান জানানো হয়। দুর্গাপূজায় 3 দিনের ছুটি পুরনো দাবি সহ আরও 10 দফা দাবি তুলে ধরা হয়। সংশ্লিষ্ট মণ্ডপ মন্দির কর্তৃপক্ষ স্ব উদ্যোগে সুবিধাজনক সময়ে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা নেবেন। তবে দিনের বেলায় প্রতিমা নিরঞ্জন দেওয়াটা উত্তম। এবার বিজয়া দশমী শুক্রবার হয় জুমার নামাজের সময় পরিহার করতে হবে। 2021 সালে পদার্থবিজ্ঞানের নোবেল পেয়েছেন যৌথভাবে 3 বিজ্ঞানী। তারা হলেন মার্কিন গবেষক শুকুরে মানাবে, জার্মানির ক্লাউস হাসেলম্যান এবং ইতালির জর্জিও প্যারিসি। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এই 3 গবেষকের নাম ঘোষণা করেন। এর মধ্যে জলবায়ুর পদার্থগত কাঠামো এবং এর সাথে বৈশ্বিক উষ্ণতার সংশ্লিষ্ট বিষয়ক গবেষণার জন্য শুকুরে মানাবে এবং ক্লাউস হ্যাসেলম্যান যৌথভাবে পুরস্কৃত হন। অন্যদিকে আণবিক পর্যায় থেকে আবর্তনশীল পর্যায়ে পদার্থগত পরিবর্তন নিয়ে গবেষণার জন্য নোবেল পেল জর্জিও প্যারিসি। ভারতের বিপক্ষে ড্রতে আত্মবিশ্বাসে টকবক করছে বাংলাদেশের ফুটবলাররা। এভাবে বদলে যাওয়ার পেছনে কাজ করেছে কোচ অস্কার ব্রুজনের মন্ত্র, জানিয়েছেন জিকো মতিনরা, যার ধারাবাহিকতা ধরে রাখার কথা বললেন গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। মালদ্বীপের রাজধানী মালে থেকে অলোক হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। নতুন উদ্যমে দল আসরের প্রথম 2 ম্যাচে প্রত্যাশিত ফলাফল আরও বেশি উৎসাহ যোগাচ্ছে তাদের। হঠাৎ করেই পাল্টে যাবার পেছনে কারিগর যে অস্কার ব্রুজন তা বুঝতে বাকি নেই কারো। আমাদেরকে অনেক কনফিডেন্স দিতেছে, কারণ আমরা যে কোয়ালিটির বলতেছে, আমরা যে কোয়ালিটির প্লেয়ার, আমাদের এবিলিটি আছে যে আমরা পাসিং ফুটবল খেলার মতো প্লেয়ার আছে। তবে এখনও কাজ শেষ হয়নি বলে মনে করিয়ে দিলেন মতিন। বিশেষ করে স্বাগতিক মালদ্বীপ বড় বাধা হয়ে দাঁড়াবে তাদের সামনে। মালদ্বীপের এগেস্টে আসলে হোম গ্রাউন্ডে ওদের জন্য, ওদের মাঠে আমাদের খেলতে হবে, তো এটা আসলে আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে।
গোলরক্ষক কোচ নয়ন তার শিষ্যদের নিয়ে সন্তুষ্ট। আসরের পরের ম্যাচগুলোতেও সকলের এমন ধারাবাহিকতা বজায় থাকবে বলে বিশ্বাস তার। আমার গোলকিপারকে আমি যেভাবে মোটিভেশন করি সেটা হচ্ছে যে আমি ওদেরকে একটা মেসেজে দিই, ট্রাই ইয়োর বেস্ট, এবং এটাই হতে পারে জীবনের তোমার শেষ ম্যাচ। অলক হাসান, যমুনা স্পোর্টস, মালে, মালদ্বীপ। অস্কার ব্রুজনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল না বলে জানালেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এমনকি এখনই সাফের ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন তিনি। মালদ্বীপ আর নেপালকে না হারানোর কোনো কারণ দেখেন না তিনি। অন্যদিকে ভারতের বিপক্ষে জয় পাওয়া উচিত ছিল বলে মনে করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। মালদ্বীপের রাজধানী মালে থেকে অলক হাসানের আরও একটি রিপোর্ট। মালদ্বীপের নয়নাভিরাম দৃশ্য এখন খুবই ভালো লাগছে বাফুফের সভাপতির, কারণ তার নেয়া বাজির দানটি এখন পর্যন্ত সফল। মালেতে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকার পর্বে জানান অস্কারকে বেছে নেয়া ভুল সিদ্ধান্ত ছিল না। আমি কিরগিজস্তান থেকে আসার পরে কিরগিজস্তানের দ্য টিম ডিড ভেরি ব্যাড, মানে আমার বিশ্বাস ছিল যে এই টিম এত খারাপ না, দের ইজ এ ম্যানেজমেন্ট প্রবলেম, দ্যাট ওয়াজ মাই কনসেপ্ট। সেই জন্য আমরা এই চেঞ্জটা করেছি। সো ফার উই ফাউন্ড আউট দ্যাট এটা কারেক্ট ডিসিশন ছিল। ভারতের বিপক্ষের ম্যাচটির ফলাফল হতে পারত ভিন্ন কিছু, ভাগ্য সহায় না হওয়ায় জয় পাওয়া হয়নি বলে মনে করেন সালাউদ্দিন। ভারতের বিপক্ষে উই শুড হ্যাভ ওয়ান অ্যাকচুয়ালি, রেড কার্ড, গোল মিস, বাট দ্যাট ইজ ফুটবল। এদিকে এখনই সাফের ফাইনালের স্বপ্ন দেখছেন তিনি। তার বিশ্বাস মালদ্বীপ নেপালকে পেছনে ফেলতে সমস্যা হবে না বাংলাদেশের। এটা খেলতে গেলে অপোনেন্ট যে দুজন আছে, আই ডোন্ট থিংক ইটস ডিফিকাল্ট টু বিট দেম। আই সিনসিয়ারলি বিলিভ দ্যাট। অলক হাসান, যমুনা স্পোর্টস, মালে, মালদ্বীপ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।